সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে। আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ আর এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সঙ্গে অতিথি হয়ে অনলাইনে যুক্ত হয়েছেন ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং যুক্ত হয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। শুরু করতে চাই আজকে বরিশালের বিষয়টি দিয়ে। বরিশালের যেই ঘটনাটি ঘটল অত্যন্ত দুঃখজনক নিঃসন্দেহে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই ঘটনায় এখন পর্যন্ত এটি তো আসলে প্রথম ঘটনা নয় যে আমলাদের সঙ্গে রাজনৈতিক নেতা বা নেত্রী যারা থাকেন তাদের সঙ্গে দ্বন্দ্ব। কাজ করতে গেলে আসলে এরকম দ্বন্দ্ব কিংবা সংঘাত হতেই পারে, কিন্তু এই বিষয়টি যেইভাবে দাঁড়ালো, অর্থাৎ মুখোমুখি একটি অবস্থান আমরা দেখলাম রাজনৈতিক নেত্রী যারা আছে তাদের মধ্যে এবং প্রশাসনের মধ্যে। এই বিষয়টির সার্বিক যে প্রেক্ষাপট, এটি দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? কোনো রকম বাড়াবাড়ি দেখছেন কিনা দুই পক্ষেরই? অবশ্যই বাড়াবাড়ি তো অবশ্যই হয়েছে, না হলে এরকম মুখোমুখি অবস্থায় দাঁড়ানো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ ব্যুরোক্রেটস, এটা তো রাষ্ট্রযন্ত্রের ভিতরে একটা তুফান তৈরি করবে। এটা কোনোভাবেই কাম্য নয়। এটা হয়েছে খুবই দুঃখজনক। কার দোষ, কে দোষী কে দোষী না, এটা আমাদের পক্ষে বলা তো কঠিন, কিন্তু ঘটনাটা দুঃখজনক। ঘটনাতে প্রশাসনের জন্য, রাজনৈতিক দলের জন্য, রুলিং পার্টির জন্য এটা খুব ভালো কিছু নয়। এটা একটা অশনি সংকেত। তবে এটা এখন মনে হচ্ছে যে যেভাবে প্রশাসনের পক্ষ থেকে রিয়্যাক্ট করা হলো, যেভাবে পলিটিশিয়ানদের পক্ষ থেকে রিয়্যাক্ট করা হলো, এটা কোনোভাবেই কাম্য নয়। এখন আজকে স্থানীয় সরকার মন্ত্রী যে প্রেস কনফারেন্সে যা বলেছেন যে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তার মানে হলো এটা সরকারের পক্ষ থেকে এটাকে মিটমাট করার জন্য একটা ব্যবস্থা হচ্ছে মনে হয়। এবং যে দুইটি মামলা আজকে করা হয়েছে ইউএন এর বিরুদ্ধে এবং ওসির বিরুদ্ধে, এটা রিপোর্ট দিবে 1 মাস পরে। 1 মাসের মধ্যে অনেক ঘটনা ঘটবে, অনেক ডেভেলপমেন্ট হবে এবং আশা করা যায় যে এটা আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে এবং এটা যাইতেই হবে, কারণ এটা হইতে পারে না। ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হলো লোকাল গভর্নমেন্টের, তবু তো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, তারা পিপলস ম্যান। আর আমলা ব্যুরোক্রেটস তারাও প্রশিক্ষিত লোকজন, তারা দেশ চালাবে, তাদের উপর সরকারের আস্থা, জনগণের আস্থা আছে। এটা কোনো অবস্থা দিয়ে এটাকে আর সরকার নিশ্চয়ই বাড়তে দিবে না এবং এটা একটা ফয়সালা নিশ্চয়ই হয়ে যাবে। এটা এমন কোনো মারাত্মক ঘটনা ওরকম না যে এটা মিটমাট করা যাবে না। আশা করা যায় মিটমাট হয়ে যাবে এবং মিটমাট না হইলে এটা দুঃখজনক হবে। সেটাই রিয়াজউদ্দিন আহমেদ, মিটমাট আসলে হয়ে যাবে, কিন্তু এই যে এতখানি বাড়তে দেওয়াটা, সেই বিষয়টা একটু সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে এটির নিশ্চয়ই একটি প্রভাব আছে। আমরা যারা আমজনতা আছি, আমাদের নতুন প্রজন্ম যারা আছে, আমরা তো এমনিতেই করোনার কারণে আমরা কিন্তু মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে প্রত্যেকেই যে যার জায়গা থেকে দিন পার করছি। সেরকম একটি জায়গায় এরকম একটি সরকার এবং প্রশাসন, তাদের মধ্যে এরকম একটি রাজনৈতিক দল, তাদের মধ্যে একটি বিভাজন, এবং এটি শুধুমাত্র যে বরিশালেই হচ্ছে তা তো নয়। এই বিভাজনটা যে আজকে তারা তৈরি করে দিচ্ছে বা তৈরি হচ্ছে, সেটি তো আসলে সারা দেশব্যাপী হয়ে পড়বে। ফলে এই জায়গায় আসলে এটি কিরকম প্রভাব আসলে আমাদের মধ্যে ফেলছে? প্রভাব তো পড়বে। আমাদের একটু বিষয়টা নিয়ে একটু কথা বলা যায় এইভাবে যে এটি বহুদিন থেকে জমে আসা চলমান একটা পরিস্থিতির প্রতিফলন হয়েছে। লক্ষণটা ওইখানে। এটি যদিও খুব হাস্যকর একটা বিষয়, আমার তো প্রথমে বিশ্বাসই হয়নি যে এরকম একটা হাস্যকর বিষয় নিয়ে দুইটি খুব গুরুত্বপূর্ণ পক্ষ এইভাবে মাঠে নেমে পড়ে। এই মামলা হলো, আদালতে যেতে হচ্ছে বিভিন্ন জনকে। এটি তো একটা অপসারণ করবে, আমি এখনো নিশ্চিত না কিছু একটা জিনিস অপসারণ করতে কারা গিয়েছে। তো সেটা অপসারণ করে নিক, তারপর যদি ইভেনও সেটা মেয়রের সঙ্গে জিনিসটা নিয়ে আলোচনা করতেন, তাহলে তো যে ভুল বোঝাবুঝি তাকে বলা হচ্ছে সেটি ঠিক হয়ে যেত। সেখানে কি কারণে এত উত্তেজনা সৃষ্টি হলো, এটি আমার মাথায় আসে।
তাতে দুটি জিনিস প্রমাণিত হতো, যে আমরা ভালো কাজ যেটা করতে চাই, যে কাজগুলি আমাদের মনোযোগ দিয়ে করা উচিত, সেদিকে আমাদের দৃষ্টি না দিয়ে এই ধরনের উটকো কাজে আমাদের সময়টা বেশি ব্যয় করছি। জাতির জন্য এটা লজ্জাজনক। আমি আগেই বলছি, এটা হাস্যকর বিষয়, এটি হওয়া উচিতই ছিল না। এই পর্যন্ত আসার তো কোনো প্রয়োজনীয় ছিল না। আপনি বলছেন বাড়াবাড়ি, রিয়াজ ভাই বলছেন, আমি তো বলি এটা বাড়াবাড়ি হচ্ছে। দ্বিতীয় একটা বিষয় যেটা এখান থেকে প্রমাণিত হয়, ওই যে বললাম, এটা দীর্ঘদিনের একটা পরিস্থিতির প্রতিফলন ঘটছে, এটি আরো কঠিন হতে পারে। এখন দেখুন, এই যে মহামারী চলছে আমাদের, এই সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। এটি আমাদের ধারণা করার কোনো কারণ নেই যে উন্নয়নটা সবার কাছে পৌঁছে গেছে। বহু মানুষ এখনো দারিদ্র সীমার নিচে রয়ে গেছে, তাদের দেখাশোনা করাটা দরকার। সরকারের প্রশাসনের কাজ হচ্ছে জনসেবা এবং জনগণের জীবনটাকে সহজ করা। জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে তারাও মানুষের সেবা করবেন। এই জায়গায় তো একটা সমঝোতা হতেই পারে, যে আমরা কিভাবে কাজ করব সেটি আমরা ভাবি, কিভাবে ঝগড়া করব এটি কি উচিত, এটা কি হতে পারে? যাদের উপর আমরা নির্ভর করি প্রতিদিনের জন্য, প্রশাসন, পুলিশ, আমাদের জনপ্রতিনিধি, তারা যদি পরস্পরের ভিতরে একটা দ্বন্দ্বে লিপ্ত হন, তাহলে তো সাধারণ মানুষের পক্ষে সেবা পাওয়াটাই কঠিন হয়ে যাবে। আমি দেখলাম পরিচ্ছন্নতা কর্মীরা কদিন তারা আর ওই ময়লা অপসারণ করেন, তো মানুষ নাকে রুমাল দিয়ে হাঁটাচলা করছে। এটি কেন হবে? এরকম তো অবস্থা হওয়ার কথা নয়। তারা বলছে, পরিচ্ছন্নতা কর্মীরা, যে তাদেরকে তাদের বিরুদ্ধে হামলা হতে পারে, মামলা হচ্ছে, এই জন্য ভয়ে তারা আসছে। হয়তো তার কিছু অংশ সত্য। যদি কিছু অংশ সত্যই হয়, তাহলে একটা পক্ষ সরকারের, একটা যন্ত্র সরকারের, আরেকটা যন্ত্রের পিছনে এইভাবে লেগে গেল, এটা তো আমার পছন্দ হয় না। আর একটা সমস্যা হচ্ছে যে সবকিছুর উপর রাজনীতি চাপিয়ে দেয়া। এখন দেখলাম প্রশাসনের পক্ষ থেকে যারা এই কর্মকর্তাদের সংগঠন, তারাও মাঠে নেমে পড়লো। তাদের মাঠে নেওয়ার তো কোনো কারণ আমি এখানে দেখি, বা রাজনৈতিক একটা দল মাঠে নেমে গেল, তাদের তো নামার এখানে কথা না, তাদের তো মিটমাট করার কথা। তারা পরস্পর একটা দ্বান্দ্বিক অবস্থানে কেন আসবে? তো গোড়ায় যেতে হবে আমাদের দেখতে হবে যেন প্রশাসনের ভিতর রাজনীতি না ঢুকে যায়। আর জনপ্রশাসন, যারা জনপ্রতিনিধি তারা নির্বাচিত হবেন, তারা যেন স্বচ্ছ একটা নির্বাচন প্রক্রিয়ার ভিতর দিয়ে আসেন। তাদেরকে জন্য এই বিষয়টা মানুষকে ব্যাখ্যা করতে হবে। আমি কিন্তু বরিশালের মেয়রের অফিস থেকে এখনো জনগণের উদ্দেশ্যে কোনো বাণী শুনিনি। প্রশাসনও তাদের অবস্থানটা জনগণের জন্য পরিষ্কার করছে না। জনগণ তো আমাদের সবকিছুর কেন্দ্রে থাকা উচিত। তো আমি আবারও বলি, একজন শিক্ষক হিসাবে বলি, এই তুচ্ছ ঘটনায় যদি আমাদের মনোযোগ নষ্ট করি, আমাদের প্রাণ শক্তি নষ্ট করি, তাহলে, এবং আমাদের এখানে কিন্তু প্রচুর অর্থেরও এখানে অপচয় নিশ্চয়ই, এই বিষয়টাও তো আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই ধরনের কাণ্ডকর কারখানা চালাতে উচিত না। আমি আবারও বলি, সব পক্ষকেই বলি, আপনারা একটু ধৈর্য ধরে অগ্রসর হন, পরস্পরের সঙ্গে বসে কথা বলুন। একটা সভ্য দেশে আলাপ আলোচনার কোনো বিকল্প নেই। সবাইকে বন্দুক নিয়ে হামলে পড়তে হবে কি? এটি তো চট দখলের মানসিকতা। এটি তো আমি এই পর্যায়ে দেখতে চাই। সেজন্য আমার একটা প্রত্যেক দুই পক্ষের প্রতি একটা অনুরোধ থাকবে, যে আপনারা টেবিলের দুই দিকে বসে একটু আলোচনা করে মিটমাট করে, যেটি রিয়াজ ভাই বলেন, আপনিও বললেন, যে 1 মাস সময় আছে এখনো। ওই ইউএনও এবং ওসির বিরুদ্ধে এখন একটা মামলা হয়েছে, এই মামলাগুলি সব তুলে নেওয়া হোক, গ্রেপ্তারকৃতদের ছেড়ে দেওয়া হোক, কিন্তু তারা একটা সমঝোতায় আসতে, এই ধরনের কোনো যেন পুনরাবৃত্তি না হয়। জনপ্রতিনিধির কাজ জনপ্রতিনিধি করবেন, সরকারি কর্মকর্তা তাদের কাজগুলি করবেন। তাদের দায়বদ্ধ হতে হবে মানুষের কাছে, কোনো সংস্থার কাছে না, বা তাদের অ্যাসোসিয়েশনের কাছে। তাদের দায়বদ্ধতার জায়গা হচ্ছে মানুষের কাছে। এটি যদি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে আমাদের কাজ হবে মানুষের সেবা করা, মানুষকে খুশি রাখা, মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা প্রমাণ করা, তাহলে কিন্তু বিষয়গুলি আর এভাবে এত বড় পর্যায় পর্যন্ত আসে। আমি আশা করি কালকে থেকেই তারা বসে যাবেন। আমি সবার প্রতি, যেটা রিয়াজ ভাই বললেন, তারাও খুব প্রশিক্ষিত, তারাও শিক্ষিত, যারা সরকারি কর্মকর্তারা আছেন তারাও নিশ্চয়ই অনেক প্রশিক্ষণও পেয়েছেন এই বিষয়ে। জনপ্রতিনিধি যারা আছেন, খুব ভালো একজন রাজনীতিবিদ যদি এগিয়ে আসেন, তাহলে এই সমস্যা নিরসনে আমার মনে হয় 2-3 ঘন্টার বেশি লাগা উচিত। এবং যে সময়টা বেঁচে যাবে, অবচয় হবে না, সেই সময়টা যেন জনসেবায় লাগানো হয়। বরিশালের প্রচুর মানুষ এখনো টিকা পায়নি, এই বিষয়গুলি নিশ্চিত করা। দুই পক্ষ যদি আন্তরিকভাবে সুন্দরভাবে একসঙ্গে বসে কাজ না করেন, তাহলে জনগণ শেষ পর্যন্ত, এই যে আপনি প্রভাবের কথা বলেন, প্রভাবটা হবে জনগণের সেবা পাওয়ার অধিকারটা বঞ্চিত হবে, দূরে চলে যাবে, এবং জনগণ সেবা পাবে না। এটি কোনো ক্রমে পাওয়া উচিত।
সেটাই। ধন্যবাদ দুজনকেই ধন্যবাদ। আরেকটি বিষয় একটু আপনাদের মন্তব্য শুনতে চাইবো রিয়াজউদ্দিন আহমেদ, যেটি আপনারা নিজেরাও বলছিলেন যে এই করোনার সময় আসলে এরকম একটি ঘটনা যেটা আমাদের কারোরই কাম্য নয়। করোনা প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। এখন আমরা দেখছি বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় টিকা আসছে, প্রায় 2-3 দিন বাদেই টিকাগুলো আসছে। টিকা ব্যবস্থাপনায় এখন পর্যন্ত আপনার পর্যবেক্ষণ কি, এবং আপনার আশপাশে নিশ্চয়ই আপনার আত্মীয় স্বজন কিংবা পরিজন কিংবা বন্ধু বান্ধব তাদের কাছ থেকে পাওয়া যে অভিজ্ঞতা, সেই জায়গাটা আসলে কেমন দেখছেন? টিকার ব্যবস্থাপনায় আমরা আসলে কতটুকু এখন পর্যন্ত শক্ত অবস্থানে আমাদের আছি? বন্ধু বান্ধব যারা, তারা তো মানে ঢাকা শহরে টিকা নিয়েছে, খুব বেশি অসুবিধা হয় নাই, তারা পাচ্ছে। কিন্তু গ্রামের লোক যেভাবে তাদেরকে টিকা দেওয়ার জন্য ইনভাইট করা হলো, তারপরে দেখা গেল যে হঠাৎ করে এটা থেমে গেল এবং গ্রামের লোক পাচ্ছে না। সবচেয়ে বেশি সাফার করতেছে প্রবাসীরা। তারা কিন্তু টিকা না নিয়ে গেলে একজনকে 70-80 হাজার টাকা দিয়ে হোটেলে থাকতে হবে। এইটা অ্যাভয়েড করার জন্য তারা একটা মানে টিকাটা চাচ্ছে, এবং টিকা আছেও। ধরুন অ্যাস্ট্রাজেনেকা বা ফাইজার, মডার্না, এইগুলি অ্যাকসেপ্টেবল ওইসব এমপ্লয়ারদের কাছে। তো এইগুলি একটা ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে, যেমন ঢাকা মেডিকেলে খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে। ওখানে কোনো মানে হইচই নাই, নয়েজ নাই, গোলমাল নাই, কিচ্ছু নাই। আবার অন্য ইভেন পিজি হসপিটালে টোটাল মিসম্যানেজমেন্ট। এটা কেন হচ্ছে? এই যে মিসম্যানেজমেন্ট, এটা তো উচিত না। তারপরে টিকার ব্যাপারে যেটা মানে উদ্বেগের ব্যাপার, টিকা চুরি হয়ে গেছে, যেটা আজকে ডিজি, হেলথের ডিজি সাহেব বললেন যে এটা ইনকোয়ারি হচ্ছে। কেমন করে চুরি হয়, কেমন করে এই টিকা নিয়ে কোথায় রাখবে, কোথায় টেম্পারেচার মেনটেন করবে, এইটার তো কোনো কার্যকারিতা থাকবে না। এই টিকা দিয়ে তো আরো মানুষকে মানে ক্ষতি করা হবে। এই জিনিসগুলি ভালো করে দেখা উচিত। এবং হেলথ মিনিস্ট্রির মানে কোভিড এর গোড়ার থেকে 1.5 বছর আগের থেকে মিসম্যানেজমেন্ট, নানান রকম মিসম্যানেজমেন্ট, করাপশন, এইগুলি দেখা দিচ্ছে। এবং এটাই টিকার ব্যাপারেও দেখা দিচ্ছে। টিকা চুরি হয়ে গেল, এটা অবিশ্বাস্য ঘটনা না? এটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত এবং ইনকোয়ারি করে যারা দায়ী লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নিশ্চয়ই। ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনার কাছেও এই বিষয়টি জানতে চাইব। টিকা নিয়ে বলা হচ্ছে যে মানে যেটি বলছিলাম যে অব্যবস্থাপনার একটি জায়গা তৈরি হয়েছে মানুষের মধ্যে ভোগান্তির কারণে। বলা হচ্ছে মানুষ অনেক বেশি ভোগান্তিতে আছে, সেই বিষয়টিও একটু জানতে চাইব। সেই সঙ্গে এও জানতে চাইব, আজকে একটি রিপোর্ট আমার সহকর্মী করেছে যে কারাগারের টিকা দেওয়ার বিষয়টি আসলে সেই বাস্তবতা কীরকম, কতটা আসলে জরুরি। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে সেই বিষয়টি জানবো আপনাদের দুজনের কাছ থেকে। দর্শক, একটা বিরতি নেব, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে যুক্ত আছেন ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং আছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। দুজনকেই স্বাগত জানাচ্ছি আবারও আমাদের আজকের আলোচনায়। বিরতির আগের অংশে আমরা করোনা প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে আজকে আমার সহকর্মীর একটি রিপোর্ট যেখানে বলা হচ্ছে যে কারাগারে যারা আছেন সেই 80,000 কারাবন্দির জন্য করোনার টিকা চাইছেন কারা কর্তৃপক্ষ, এবং এর মধ্যে চিঠিও দেওয়া হয়েছে। একটু জানতে চাইবো যে কারারক্ষীদের জন্য করোনার যে টিকা, সেটি কি আসলে মানে অন্যান্য দেশে কেমন হয়, সে অভিজ্ঞতা যদি আপনাদের থেকে থাকে, সব মানুষকে দেওয়ার পরে সেটি দেওয়া প্রয়োজন নাকি আগেই দেওয়া প্রয়োজন, আসলে গুরুত্বটা কি কেমন? আমার মনে হয় কারা অধিদপ্তরের মহাপরিচালক যা বলেছেন সেটি আমাদের নিতে হবে। কারণ হাজতে যারা আছে তারা তো বাইরে যাচ্ছে আবার ফিরছে, কাজে তারা তো ছড়াতে পারে। আর কারাগার এমনই একটা জায়গা যেখানে একটা ঘরে একজন থাকে তা তো না, সামাজিক দূরত্ব একেবারেই রাখা যায়। ফলে এই মানুষগুলি অপরাধী প্রমাণিত হয়েছে যারা, তাদের সেজন্য তারা শাস্তি পাবে, কিন্তু এই ধরনের শাস্তি পাওয়ার তো কোনো কারণ তাদের নেই। সেজন্য আমি মনে করি যত কারাগারে যারা বন্দী আছে সবাইকে দেয়া হোক। যদি 80,000 হয় তাহলে তার দ্বিগুণ হলে 1,60,000 ডোজ দিলেই তারা ডাবল ভ্যাকসিনেটেড হয়ে যায়। আমাদের এই পরিমাণ তো আমাদের হাতেই থাকার। তারপর যেটা হচ্ছে বিদেশে যারা যাচ্ছে তাদেরকে আমাদেরকে খুব অগ্রাধিকারের ভিত্তিতে দিতে হবে, কারণ তারা দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তারা হেলাফেলার শিকার হচ্ছেন, এটি কোনো কাম্য নয়।
তৃতীয় একটা অগ্রাধিকার পাওয়ার কথা, যারা এখন সম্মুখ সারিতে কাজ করে, এই যে পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি, তাদের প্রত্যেকেই দিত। তারপর ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে, সেখানেও খুব বেশি যে টিকার প্রয়োজন হবে তা কিন্তু না, কারণ শিক্ষা ব্যবস্থা এখন অনেকটা মুখ থুবড়ে পড়েছে। যদি আমাদের শিক্ষার্থীদের টিকা দিয়ে তাদের শ্রেণীকক্ষে পাঠাতে পারি, তাহলে আমাদের সেখানে শুরু করতে পারি, আর শিক্ষক ইত্যাদি মিলে সেখানে হয়তো 1 কোটি টিকাতে আমাদের সমস্ত ব্যবস্থাটা হয়ে যাবে। তো যারা নিবন্ধিত হয়েছেন তাদেরকে পর্যায়ক্রমে খুব দ্রুতভাবেই দিতে হবে। যেটা রিয়াজ ভাইকে আপনি প্রথম প্রশ্নটা করেছিলেন, তার যে বন্ধু বান্ধবদের ভিতর অভিজ্ঞতাটা কিরকম, আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে যারা একটু সচ্ছল পরিবারের, তাদের টিকা পেতে অসুবিধা। যারা দরিদ্র পরিবারে, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরই টিকাটা পাওয়া হচ্ছে। যে একজন রিক্সা চালক, তার তো একটা টিকা পাওয়ার অগ্রাধিকার, তার তো একটা দাবি করার ক্ষমতা আছে, অধিকার আছে, কিন্তু তাদের দিকে নজরটা তেমন ভাবে দেয়া হচ্ছে না। আমার মনে হয় যে এখন অগ্রাধিকারের তালিকাটা দ্রুত করতে হবে। আর প্রথমে যে যখন আমাদের টিকাটা আমি যেভাবে নিয়েছি, আমি নিবন্ধন করেছি, আমার কাছে SMS বার্তা এসছে, আমি চলে গেছি টিকা নিতে, সুশৃঙ্খল ভাবে টিকাটা দিয়ে আমি ফিরেছি। আমি খুব প্রশংসা করেছি সেই উদ্যোগে। সেইটি কেন ভেঙে পড়বে এটি আমি জানি না। এটি নাকি আবার হ্যাকিং হচ্ছে, এটাও আমি শুনেছি। তো একটা যদি আমাদের অভিজ্ঞতা থাকে এত চমৎকার ভাবে পরিচালনা, হঠাৎ করে তার থেকে অবনতিটা কেন? দ্বিতীয় বিষয় আরেকটা জিনিস বলি সঙ্গে, যে যদি আমাদের এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে থাকি, এটা কিভাবে ভেঙে পড়তে পারে সে বিষয়গুলি তো আমাদের নজরে থাকা উচিত। সেটি কেন রাখা হয়? এবং এই যে চুরি হতে পারে, তারপর দেখা যাচ্ছে একজন কাউন্সিলর তিনি নিয়ে 100টা টিকা পুশ করে দিচ্ছে, জনপ্রতিনিধি একটা টিকার জন্য ফটোশুট করছেন। এই ধরনের বালখিল্যতা কেন হবে টিকা নিয়ে? এটি তো সর্বোচ্চ শাস্তি এদেরকেই দিতে হবে, যে যেখানে জনস্বাস্থ্য এবং সুরক্ষা জড়িত, সেখানে এই ধরনের কাজ করার তো কোনো অবকাশ নেই। এটি তো তারা আবার অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমন না যে তারা একেবারে খুবই সাধারণ মানুষ। তাদেরই তো প্রথমে দায়বদ্ধতা প্রমাণ করতে হবে যে তারা এই ধরনের কাজ কেন করবেন। তার মানে তারা এই পদের জন্য তারা যোগ্য প্রমাণিত হন। সেটাই। তাহলে দলগুলিকে ভাবতে হবে, আমরা এই সমস্ত অযোগ্য মানুষকে নির্বাচিত করতে না দিয়ে ভালো মানুষকে আমরা কেন দিচ্ছি? সেটাই। তো সবকিছু আমার মনে হয় ব্যবস্থাপনার একটা সমস্যা আছে, আমি জানি, কিন্তু এত 9-6 না করে খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে ধাপে ধাপে অগ্রাধিকার নির্ণয় করে এটি আমরা করতে পারি। একবার তো প্রমাণ করেছি। এখন ভলিউম বেড়েছে বলে আমরা সব দিগ্ভ্রান্ত হয়ে গেলাম, তা তো হতে পারে না। এটি তো একটা জাতির সুশৃঙ্খলতার কোনো পরিচয় গ্রহণ করে না। এটি আমাদের মনে রাখতে হবে, যেন বৈষম্য সৃষ্টি না হয় টিকার নাম। এমনিতেই শ্রেণী বৈষম্য এমনই প্রকট। এই যে বললাম হতদরিদ্রের সংখ্যা খুব বেড়েছে, মানুষ বঞ্চিত হচ্ছে। আজকেই দেখলাম আপনাদের চ্যানেলে না কোন চ্যানেলে একটা, যে ওই খামারিদের দেয়া হচ্ছে প্রণোদনা। সেখানে একটা উপজেলায়, বোধহয় ভান্ডারিয়া বা কোথায় ভুলে গেলাম, সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত এই প্রণোদনার টাকা দেওয়ার, তার পরিবারের লোকজন সব পেয়ে গেছে, যারা খামারি নেই তাদের ডোবা দেখাচ্ছে এখানে নাকি তার খামার। তো এইগুলি তো আমাদের মনে হয়, আমাদের ওই যে বললাম প্রশাসন যদি দ্বন্দ্বে লিপ্ত হয় রাজনীতিবিদদের সঙ্গে, রাজনীতিবিদরা যদি প্রশাসনকে প্রতিপক্ষ ভাবেন, দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জনগণ। এবং বৈষম্যটাও মাথায় রেখে আমাদের বৈষম্যটাও আসলে মানুষের মধ্যে বাড়ে সেই দৃষ্টিকোণ থেকে। ধন্যবাদ স্যার। আপনাকে আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করবো রিয়াজউদ্দিন আহমেদ, সেটি হচ্ছে আজকে আমরা দেখলাম যে সাবেক গণপূর্ত মন্ত্রী, মানে মন্ত্রী থাকা অবস্থায় মির্জা আব্বাস প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি, সরকারি সম্পত্তি, সেটি আত্মসাৎ করেছেন। সেটির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, তদন্ত শুরু করেছে, এটা ভালো কথা। আমাদের দেশে তো একটা সংস্কৃতি আছে যে ক্ষমতায় থাকলে পরে তাদের অনেকেই করাপশন করে, আবার করাপশন না করলেও তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে নানান রকমের তদন্ত হয়, ইনকোয়ারি হয়। কিন্তু ফলাফলটা কি? এই যে এত ইনকোয়ারি হচ্ছে, এত লোক ডেকে নিয়ে নেওয়া হচ্ছে, দুদকে নেওয়া হচ্ছে, পুলিশ নিয়ে যাচ্ছে, আলটিমেটলি কি বিচারটা কোথায়? এই যে ক্যাসিনো কাণ্ড হলো, ক্যাসিনোর বিচার হলো কোথায়? তারা তো হসপিটালে রাজার হালে দিন কাটাচ্ছে। তো এই যে ঘটনা, এগুলি আপাতত শুনতে ভালো লাগে যে ইনকোয়ারি হচ্ছে, মির্জা আব্বাস করা, তাকে ধরা হচ্ছে, তাকে এবং অন্যরা শিখবে,
আসলে তো কতটা সিরিয়াস এই ব্যাপারে, আমাদের দেশের আইন বিচার ব্যবস্থা কতটা সহায়ক এইগুলি দমন করার জন্য। একটা এই যে কালকে আমরা আলাপ করছিলাম 21শে আগস্টের ঘটনা নিয়ে, 17 বছর আগের একটি ঘটনা এখন মানে ফাইনাল রায় হবে হায়ার কোর্টে। মানুষের মধ্যে কি ওই ইমোশনটা আছে? অনেকে মরেও গেছেন, অনেকে মারাও গেছেন, মানে এইটার খবরটিও জেনে যান কি আছে? তাহলে এই বিচারের তো ইমপ্যাক্ট সোসাইটিতে কিছু পড়বে না। সেটাই। এবং একই অবস্থা করাপশনের ব্যাপারে, এত বড় বড় করাপ্ট মানে রাঘব বোয়াল, এদেরকে নিয়ে ইন্টারোগেট করা হলো, দেখানো হলো, আমরা দেখলাম, চমৎকৃত হলাম, কিন্তু কোনোটারই বিচার শুরু হয়নি। সেটাই, মানে বিচার প্রক্রিয়া আসলে মানুষকে হতাশ করছে, যে বিচারের যে প্রক্রিয়ার যে ধীর গতি সেটি আসলে অনেকটা হতাশ করছে নিশ্চয়ই। কারণ বিচার এবং ইনকোয়ারি দুইটাই, বিচার এবং ইনকোয়ারি দুইটাই, ইনকোয়ারি তো করাপশনে ভর্তি। সেটাই। রিয়াজউদ্দিন আহমেদ, আমাদের আরো একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরবো আপনাদের দুজনের কাছে, এবং তখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আফগানিস্তানেরও যে এখনকার অবস্থা, সেখানে কাবুলের যে অবস্থা, আজকে দেখলাম ভিড়ের চাপে সেখানে 7 জন মারা গেছে, কোন দিকে যাচ্ছে আসলে সেই পরিস্থিতি, এবং বৈশ্বিক পরিস্থিতি বা কি বলছে, কতটা হ্যান্ডেল করতে পারছে। বিরতি থেকে ফিরে সেই বিশ্লেষণ জানবো আপনাদের কাছে। দর্শক সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন রিয়াজউদ্দিন আহমেদ এবং আছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। দুজনকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের আজকের আলোচনায়। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই আফগানিস্তান পরিস্থিতি নিয়ে, এবং আজকে পর্যন্ত যেটি দেখলাম যে কাবুলে 7 জন মারা গেছে কাবুল বিমানবন্দরে, এবং যেটি হয়েছে যে আইএস হামলা করতে পারে বিমানবন্দরে, এমন একটি বার্তা আবার যুক্তরাষ্ট্র দিয়েছে মার্কিনীদের উদ্দেশ্যে। একটু জানতে চাইবো ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, এবং এই পরিস্থিতি মোকাবেলায় আসলে বৈশ্বিক সহযোগিতা কতটা অব্যাহত আছে? পরিস্থিতি তো আপাতত খুব হাতের বাইরে চলে গেছে তা কিন্তু না। যে পরিমাণ মানুষ বিমানবন্দরে আসছে, সেই পরিমাণ মানুষের চাপ সহ্য করার মতো তো ওইখানে সুযোগ সুবিধা নেই। তো যেটা হচ্ছে যে আসতে দিচ্ছে না, এরকম কিছু বাধা পাওয়া যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে বিমানবন্দরে, কিন্তু একটা বিকল্প রাস্তাও যুক্তরাষ্ট্র তৈরি করে ফেলছে, এবং যুক্তরাষ্ট্রের কিছু নাগরিককে হোটেল থেকে হেলিকপ্টারে করে তারা তুলে নিয়ে আসছে। তার মানে তারা নতুন যে তালিবান আসছে, তারা একেবারে পণ করে বসেনি যে কাউকে যেতে দিবে না। তারা এই পর্যন্ত মোটামুটি দেখাতে চাচ্ছে পৃথিবীর কাছে যে তারা আগের তালেবান নয়, সেজন্য অনেকেই আসতে পারছে। বিমানবন্দরের বাইরে 20,000-এর মতো আফগানি নাগরিক ভিড় করে আছে। এরা সবাই যে যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে কাজ করেছে তা কিন্তু না। আজকে CNN এ একটা রিপোর্ট দেখলাম, প্রতিবেদন দেখলাম, সেখানে বলা হচ্ছে অনেক নাগরিক আফগানিস্তানে যাদের সঙ্গে এই মার্কিন বাহিনীর বা কোনো বিদেশি বাহিনীর কোনো সম্পর্কই ছিল না, তারাও এই সুযোগে বাইরে চলে যেতে চায়। তো সেই জন্য ভিড়টা অত্যন্ত বেশি। কিন্তু এই যে যেটা বলা হচ্ছে, এবং ভিতরে আরো অপেক্ষা করছে 14,000-এর মতো, মানে 14,000 চলে যাওয়ার পর এই 20,000। তো 1 সেপ্টেম্বরের আগে একটা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে 60-70 হাজার চলে যেতে পারে। আর প্রথমে বলা হচ্ছে এই পরিমাণ নাগরিকই হয় যুক্তরাষ্ট্রের নাগরিক, অথবা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সঙ্গে তারা কাজ করেছে, বা এনজিওর সঙ্গে কাজ করছে, আন্তর্জাতিক এনজিও, ইউএন সিস্টেমে কাজ করছে, এরাও কিন্তু চলে যেতে চাচ্ছে। আর সংবাদ সংস্থা তো আছে। পাশাপাশি যেটা বললেন যে আইসিস তারা বোমা মারতে পারে, আমার কিন্তু মনে হয়, কারণ এই সংগঠনগুলি এখন বুঝে ফেলছে যে চরমপন্থা দিয়ে খুব বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। ক্ষমতায় আসার জন্য চরমপন্থার ব্যবহার করা যেতে পারে। যেমন আমি আগে তো কাবুলে সবসময় বোমা হামলা হতোই, বাচ্চাদের স্কুলে হয়েছে, মেয়েদের স্কুলে হয়েছে, বিশ্ববিদ্যালয়ে হয়েছে, কিন্তু এই কদিন কিন্তু কোনো বোমা হামলার কোনো খবর পাওয়া যায়। তার মানে তারাও জানে যে তারা এখন নিয়মতান্ত্রিক ভাবে কিছুটা অন্তত পৃথিবীকে না দেখালে তারা সমর্থনটা পাবে। একবার সরকারে চলে গেলে আপনার আন্তর্জাতিক সমর্থন লাগবে। সেই সমর্থন আদায় করার একটাই পথ হচ্ছে দেখানো যে আমরা এখন সেই তালিবান না, একটু ভিন্ন তালিবান। হ্যাঁ, তারা বলছে শরিয়া আইন তারা প্রয়োগ করবে, কিন্তু এখন পর্যন্ত ওই কড়াকড়ির কোনো বিষয়টা দেখা যাচ্ছে না। এখনো সরকারি কর্মচারী তারা যোগদান করতে দিচ্ছে। তো তার মানে আমরা কিন্তু এখনো পর্যবেক্ষণ করছি। আমি এখনো জানি না যে সত্যি সত্যি পরিবর্তন হচ্ছে কিনা, কিন্তু অন্তত এই পর্যন্ত তারা হামলা করেনি, এটাই তো একটা স্বস্তি। এই পর্যন্ত অনেক মানুষ যেতে পারছে। এখন বলা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে যুক্তরাষ্ট্রের কড়াকড়ির কারণে অনেক নাগরিক যেতে পারছে। তো যদি যুক্তরাষ্ট্র আরো সহনীয় ভাবে কাজটা করে,
আচ্ছা, তাহলে হয়তো অনেক নাগরিক যেতে পারবে। হ্যাঁ, তবে আমার ধারণা আগামী 3-4 দিন পর পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে যাবে এবং তারপর আমরা দেখব। আমরা কিন্তু শেষ কোনো কথা বলার সময় এখনো মোটেও আসেনি। জি, আমরা নিশ্চয়ই। শুধু দিনে দিনে পরিস্থিতি দেখে দিকে যেটুকু আমার মন্তব্য আমি করছি। জি। এখন পর্যন্ত আমি আশাবাদী যে খামোখা প্রাণহানিটা হবে না অন্তত, আর মানুষ মোটামুটি যেতে পারবে যারা যেতে চাচ্ছে। নিশ্চয়ই, ধন্যবাদ। আর রিয়াজউদ্দিন আহমেদ। জি, আমি মঞ্জু ভাইয়ের সাথে একমত। উনি যা বলেছেন এটা দ্বিমত করার কিছুই নাই। সুযোগও নেই। আফগানিস্তানের এই ঘটনাটা অত্যন্ত মানে অকস্মাৎ ঘটেছে। আমেরিকা এবং অন্যান্য উন্নত রাষ্ট্র যারা সেনাবাহিনী দিয়ে এখানে সন্ত্রাস দমন করতে চেয়েছিল, তারাও আশ্চর্য হয়েছে যে এত তাড়াতাড়ি তালেবানের কাছে আফগান সৈন্যবাহিনী এবং আফগান সরকার কিভাবে আত্মসমর্পণ করলো। এটা গেল একটা দিক। আরেকটা দিক হলো তালেবানদের মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা হলো যেটা মঞ্জুর ভাই বলেছেন যে একটা গ্রুপ মডারেট, তারা সেকেন্ড জেনারেশন তালেবান, যেমন মোল্লা ওমরের ছেলে এখন নেতা। তো তারা চাচ্ছে অতীতের ভুলটা তারা আর করতে চায় না, তারা শুধরাতে চায়। তারা মানে সহনীয় ভাবে মডারেট রোল তারা প্লে করতে চায়। কিন্তু আফগানিস্তান হলো একটা ট্রাইবাল স্টেট, এটা, এবং এই ট্রাইবাল স্টেটের প্রবলেমটা হলো সবাই একমত হয় না। এবং এখানে যেমন নর্দার্ন অ্যালায়েন্স আছে, যেটা শিয়া যারা আছে, তারা এন্টি তালেবান, এবং অলরেডি আজকে নিউজ হয়েছে যে 3টি প্রভিন্সে তালেবান এন্টি তালেবান ফোর্সেস তারা টেক ওভার করেছে। তো ওই যে রেডিক্যাল যারা, তারা কিন্তু মানে গোলমাল করতে পারে। প্রথম গ্রুপ যেটা মঞ্জুর ভাই বলেছে ঠিক, তারা চেষ্টা করবে একটা মডারেট রোল প্লে করার জন্য, এবং এই পর্যন্ত প্লে করেছে। কিন্তু এটাকে ওয়েস্টার্ন যারা এক্সপার্ট, তারাও কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। যেভাবে আজকে ব্লেয়ার যুক্তরাজ্যের ফর্মার প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এটা ক্রিটিসাইজ করেছে যে এইভাবে চলে যাওয়াটা ঠিক হয় না মার্কিন যুক্তরাষ্ট্রের। সবচেয়ে ভালো, সবচেয়ে আশ্চর্যের কথা, ট্রাম্পের সময় এগ্রিমেন্ট হয়েছে যে সেনাবাহিনী উইথড্র করা হবে। দুঃখিত রিয়াজউদ্দিন আহমেদ, পুরোটা শুনতে পারলাম না আপনাকে আজকে সময় স্বল্পতার কারণে। নিশ্চয়ই আরো বিস্তারিতভাবে শোনার ইচ্ছা আমাদের ছিল। ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ জানাচ্ছি দুজনকে আমাদের আয়োজনে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য।